অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। ডাকসু নির্বাচনের ভিপি পদে সাদিক কায়েম 14,000-এরও বেশি ভোটে বিজয়ী হয়েছেন। বলা হচ্ছে এটি ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট। প্রশ্ন উঠছে, এই বিপুল ভোট কি কেবল শিবিরের সমর্থন? উত্তর স্পষ্ট, না। কারণ ক্যাম্পাসে সক্রিয় শিবির কর্মীর সমর্থকের সংখ্যা 4 থেকে 5,000-এর বেশি না। তাহলে বাকি কয়েক হাজার ভোট এসেছে কোথা থেকে? এগুলো সেই সাধারণ শিক্ষার্থীদের যারা কোনো রাজনৈতিক দলের স্থায়ী সমর্থক নয়, বরং সুইং ভোটার হিসেবে পরিচিত। আর এই সুইং ভোটের বড় অংশ জেনারেশন জেডের তরুণ তরুণীরা। শিবির এত বিপুল সমর্থন টানতে পেরেছে কয়েকটি মূল কারণে। সবচেয়ে বড় কারণ ছিল তাদের সাজানো গোছানো এবং কৌশলগত প্যানেল। জুলাই গণ অভ্যুত্থানের দুই পরিচিত মুখ সাদিক কায়েম ও SM ফরহাদকে তারা সামনের সারিতে রেখেছিল। এটাই ছিল বহু আগেই আঁকা মাস্টার প্ল্যান। 1 বছরের বেশি সময় ধরে তাদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়। শেখানো হয় কিভাবে মিডিয়ার সামনে কথা বলতে হবে, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝা যায় এবং কোন সীমা অতিক্রম করা যাবে না। তাই সাদিক ফারহাদরা শত শত টকশো সাক্ষাৎকার দিলেও তাদের বিরুদ্ধে কোনো ভুল বক্তব্য বা হাস্যকর ট্রোল তৈরি হয়নি। অন্যদিকে ছাত্রদলের প্রার্থীরা, বিশেষ করে আবেদ ও হামিম, বারবার বিতর্কিত মন্তব্য করে শিক্ষার্থীদের কাছে মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছেন। এমনকি শপথ অনুষ্ঠানও অনেকটা হাস্যরসের খোরাক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তাই তারা এসব পার্থক্য হিসেবেই দেখেছে। শিবিরের প্যানেলে শুধু সাদিক ফরহাদ না, কৌশলগতভাবে নির্বাচিত আরও প্রার্থী ছিল। শাহবাগ ঘরনার হলেও ভাষা ও আচার আচরণে ভিন্নধর্মী ফাতিমা তাসনিম ঝুমা, পাহাড়ি ভোট টানতে সর্বমৈত্র চাকমা, হিজাব বিতর্ক দূর করতে ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। সব মিলিয়ে এই প্যানেল ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং ভারসাম্যপূর্ণ। ফলে সঠিক প্রার্থী বাছাই শিবিরের বিজয়ের মূল চাবিকাঠি হয়ে ওঠে। ভারতীয় রাজনীতিতেও একই সূত্র ঘটে। ফিরোজপুরের দেলোয়ার হোসেন সাইদির বিজয় কিংবা সাতক্ষীরার অবিচল জামাত আধিপত্য প্রমাণ করে প্রার্থী সিলেকশন কখনো কখনো সাংগঠনিক শক্তির চেয়েও বড় ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও যেন সেই শিক্ষা নতুন করে মনে করিয়ে দিল। রাষ্ট্রবিজ্ঞানীদের বিশ্লেষণে উঠে এসেছে, শিবির দীর্ঘদিনের সাংগঠনিক প্রস্তুতি, ক্যারিয়ারমুখী কার্যক্রম এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বাইরে থাকার ইমেজ তৈরি করতে পেরেছে। হলগুলোতে গেস্টরুম কালচার বা চাঁদাবাজির বদলে শিক্ষার্থীদের সহায়তা ও প্রশিক্ষণ দেওয়াতেই তারা মনোযোগ দিয়েছেন। অন্যদিকে ছাত্রদল ও বাম সংগঠনগুলো দুর্বল সাংগঠনিক কাঠামো ও নেতিবাচক ইমেজে পিছিয়ে পড়েছে। জাতীয় রাজনীতিতে জামাত শিবিরের এই সাফল্যের প্রতিফলন ঘটতে পারে ভবিষ্যতের নির্বাচনে। বিএনপির তুলনায় সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও জামাতের বড় দুর্বলতা ছিল সঠিক প্রার্থী বাছাই করা। তবে সাম্প্রতিক কৌশলে দেখা যাচ্ছে তারা এই সীমাবদ্ধতা কাটাতে চাইছে। পুরান ঢাকার ব্যবসায়ী এনায়েতুল্লাহ কিংবা নিজে দাঁড়ানো আমির শফিকুর রহমান এসব উদাহরণ দেখাচ্ছে যে জামাতও এখন জনমত ও ডেমোগ্রাফি বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দিচ্ছে। যদি তারা ছাত্র শিবিরের সেলিব্রিটি মুখ কিংবা তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসে, যেমন ডাকসুর ভিপি সাদিক কায়েম বা SM ফরহাদ, তাহলে ঢাকার আসনগুলোতে বড় ধরনের চমক ঘটতে পারে। একইভাবে সারা দেশে তরুণ, পরিচিত ও জনপ্রিয় প্রার্থী দাঁড় করাতে পারলে 2026 সালের জাতীয় নির্বাচন হতে পারে 2025 সালের ডাকসুর পুনরাবৃত্তি। অর্থাৎ সাংগঠনিক শক্তি ও সঠিক প্রার্থী বাছাইয়ের সমন্বয়ে জামাতের সামনে দাঁড়ানো কঠিন হবে বিএনপির জন্যই নয়, আওয়ামী লীগের জন্য। এখন প্রশ্ন একটাই, ডাকসুর মতো জাতীয় নির্বাচনের ময়দানেও কি একই চিত্র দেখা যাবে? সময় এর উত্তর দিয়ে দেবে।